আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমরা যে একটা সুইচ টিপলেই ঘরটা সাথে সাথে আলোয় ভরে যায় কি করে? এই যে অদৃশ্য একটা শক্তি যাকে আমরা চলতড়িৎ বলি, এটা ঠিক কিভাবে কাজ করে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে আমাদের প্রতিদিনের জীবনের এর সুরক্ষা পর্যন্ত সবকিছু নিয়ে কথা বলবো। তো এই আলোচনায় আমরা কি জানব? প্রথমে দেখব এই যে ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ জিনিসটা আসলে কি। তারপর এর যে দুটো ধরন আছে সেগুলো নিয়ে কথা বলবো। আর জানব কেন আমাদের বাড়িতে এসি বা অল্টারনেটিং কারেন্টই ব্যবহার করা হয়। এরপরে সার্কিটের কিছু জরুরি নিয়মকানুন শিখব। আর সবশেষে, যেটা সবচেয়ে জরুরি, বিদ্যুৎ ব্যবহার করার সময় আমরা কিভাবে সুরক্ষিত থাকব সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের আলোচনার প্রথম বিষয় তড়িৎ প্রবাহ আসলে কি। একে না একটা অদৃশ্য নদীর সাথে তুলনা করা যেতে পারে। আর এই নদীটাকে ঠিকমতো বুঝতে হলে চলুন একদম সহজ আমাদের রোজকার জীবনের একটা কাজ দিয়ে শুরু করি। ভাবুন তো, যখন আমরা লাইটের সুইচটা অন করি, মনে হয় না যেন চোখের পলকে আলোটা জ্বলে উঠল? কিন্তু এই যে একটা ছোট্ট ক্লিক, এর পেছনে অ্যাটমিক লেভেলে বা পারমাণবিক স্তরে কিন্তু একটা অসাধারণ ঘটনা ঘটে চলেছে। তাহলে আসল ব্যাপারটা কি? দেখুন, বিদ্যুৎ কিন্তু কোনো ম্যাজিক বা জাদু নয়। এটা আসলে পরিবাহীর, ধরুন একটা তামার তারের মধ্যে দিয়ে ইলেকট্রন নামের অতি ক্ষুদ্র কণার একটা সুশৃঙ্খল প্রবাহ বা চলাচল ছাড়া আর কিছুই না। এই ইলেকট্রন প্রবাহর ব্যাপারটা না খুব সহজে বোঝা যায় একটা উদাহরণ দিলে। ধরুন একটা লম্বা পাইপের মধ্যে পরপর অনেকগুলো মার্বেল রাখা আছে। এখন যদি একদিক থেকে একটা মার্বেল ঢোকানো হয়, তাহলে কি হবে? সাথে সাথেই কিন্তু অন্য প্রান্ত দিয়ে একটা মার্বেল বেরিয়ে আসবে। ইলেকট্রনের প্রবাহটাও ঠিক এরকম। তার মানে ইলেকট্রনগুলোকে চলার জন্য একটা পুরো অবিচ্ছিন্ন পথের দরকার হয়। মানে পথটা যদি কোথাও কাটা থাকে বা ভাঙা থাকে, তাহলে কিন্তু কোনো কারেন্ট বইবে না, প্রবাহটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য এটাই কিন্তু একদম বেসিক একটা নিয়ম। বেশ, তাহলে আমরা বুঝলাম যে তড়িৎ প্রবাহ জিনিসটা কি। কিন্তু প্রশ্ন হল, এই যে ইলেকট্রনের প্রবাহ, এটা কি সবসময় একই দিকে চলে? না। আর এখানেই আসছে দুই ধরনের তড়িৎ প্রবাহের কনসেপ্ট। পার্থক্যটা কিন্তু খুব সহজ। একটা হলো ডাইরেক্ট কারেন্ট বা ডিসি, যেটা ব্যাটারিতে থাকে। এখানে ইলেকট্রনগুলো সোজা একদিকেই চলতে থাকে। আর অন্যটা হলো অল্টারনেটিং কারেন্ট বা এসি, যেটা আমাদের ঘরের প্লাগ পয়েন্টে আসে। এখানে ইলেকট্রনগুলো কিন্তু এক জায়গায় স্থির থাকে না, একটা নির্দিষ্ট ছন্দে সামনে পেছনে মানে দিক পরিবর্তন করে কাঁপতে থাকে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে সারা পৃথিবীতে বিদ্যুৎ পাঠানোর জন্য কেন এই অল্টারনেটিং কারেন্ট বা এসিকেই বেছে নেওয়া হলো? ডিসি দিয়ে কি হতো না? এর পেছনের আসল কারণটা হলো ট্রান্সফরমার। দেখুন, এসি কারেন্টের ভোল্টেজকে ট্রান্সফরমারের সাহায্যে খুব সহজে বাড়ানো বা কমানো যায়। পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ তৈরি হওয়ার পর এর ভোল্টেজকে অনেক বাড়িয়ে দেওয়া হয়, যাতে অনেক দূরে পাঠাতে সুবিধা হয়। তারপর আমাদের বাড়ির কাছে এসে সেই হাই ভোল্টেজকে আবার কমিয়ে ব্যবহার করার মতো নিরাপদ করা হয়। ডিসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু এই কাজটা এত সহজে করা যায় না। এর কারণটা লুকিয়ে আছে এই ফর্মুলাটার মধ্যে। P=I²R, মানে পাওয়ার লস বা শক্তির অপচয় নির্ভর করে কারেন্টের বর্গের ওপর। তার মানে কারেন্ট যদি একটুও কমানো যায়, তাহলে পাওয়ার লস অনেক কমে যায়। আর হাই ভোল্টেজে বিদ্যুৎ পাঠালে অনেক কম কারেন্টেই কাজ হয়ে যায়। ফলে তাপ হয়ে প্রচুর শক্তি নষ্ট হওয়ার হাত থেকে বাঁচা যায়। আর ঠিক এই কারণেই নিকোলা টেসলার এসি কারেন্ট টমাস এডিসনের ডিসি কারেন্টকে সেই বিখ্যাত ওয়ার অফ কারেন্টস বা তড়িৎ যুদ্ধে হারিয়ে দিয়েছিল। আর আজ সারা পৃথিবীর পাওয়ার গ্রিড এই এসি সিস্টেমেই চলে। বেশ, তাহলে এসি পাওয়ার কি এবং কেন ব্যবহার করা হয় সেটা তো বোঝা গেল। চলুন এবার দেখি যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট ঠিক কোন নিয়মগুলো মেনে চলে, মানে এর পেছনের আইন কানুনগুলো কি কি। বিজ্ঞানী কারশফের প্রথম সূত্রটা কিন্তু খুবই সহজ। ভাবুন তো, একটা রাস্তার মোড়ে যতগুলো গাড়ি এসে ঢোকে, ঠিক ততগুলো গাড়িকেই তো আবার বিভিন্ন রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে, তাই না? কারেন্টও ঠিক তাই। একটা সার্কিটের যে কোনো জাংশন বা সংযোগস্থলে মোট যতটা কারেন্ট আসে, ঠিক ততটাই আবার বেরিয়ে যায়। এক ফোঁটাও এদিক ওদিক হয় না।
আর ওনার দ্বিতীয় সূত্রটা হল শক্তির কনজারভেশন বা সংরক্ষণের সূত্র। মানে একটা পুরো সার্কিটে ব্যাটারি বা পাওয়ার সোর্স মোট যতটা শক্তি দেয়, সার্কিটের বাকি সব অংশ যেমন লাইট, ফ্যান সব মিলিয়ে ঠিক ততটাই শক্তি খরচ করে। শক্তি কোথাও হারিয়ে যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে বদলে যায়। এতক্ষণ আমরা দেখলাম বিদ্যুৎ আমাদের জন্য কতটা কাজের, কতটা শক্তিশালী, কিন্তু মনে রাখতে হবে এই অসীম শক্তির সাথে কিন্তু একটা বিরাট দায়িত্বও জড়িয়ে আছে, আর সেটা হলো সুরক্ষার দায়িত্ব। বিদ্যুৎকে সম্মান করতে হবে এবং এর ব্যবহার নিয়ে সতর্ক থাকতে হবে। ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এই ডেটাগুলো দেখলে বোঝা যায় ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। প্রতি বছর হাজার হাজার মানুষ বৈদ্যুতিক দুর্ঘটনায় প্রাণ হারান। এর থেকেই বোঝা যায় যে সেফটি বা সুরক্ষা কোনো অপশন নয়, এটা একেবারে বাধ্যতামূলক। ইলেকট্রিক্যাল সিস্টেমে কাজ করার সময় একটা খুব জরুরি সেফটি প্রোটোকল হলো এই লোটো বা লকআউট ট্যাগ আউট। এর মানে হলো কাজ শুরু করার আগে মেইন পাওয়ার সাপ্লাই বন্ধ করে সেটাকে তালা দিয়ে দেওয়া হয় এবং একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যাতে অন্য কেউ ভুল করে এসে মেশিনটা চালু করে না দেয়। এটা কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। আরেকটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি নিয়ম হলো কোনো লাইভ বা বিদ্যুতায়িত অংশ কখনো খোলা রাখা যাবে না। সব টার্মিনাল বক্স, জয়েন্ট বক্সের ঢাকা সবসময় ঠিকমতো লাগানো থাকতে হবে। এতে হঠাৎ করে শক লাগার ভয় থাকে না। এই ছবিটা দেখুন, হাই ভোল্টেজ পাওয়ার লাইনের একেবারে গা ঘেঁষে বাড়ি তৈরি করা হয়েছে। এটা যে কতটা বিপজ্জনক তা বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা পাওয়ার লাইনের থেকে একটা নির্দিষ্ট নিরাপদ দূরত্ব বজায় রাখার নিয়ম আছে, আর সেই নিয়ম ভাঙা মানে সরাসরি মৃত্যুকে আমন্ত্রণ জানানো। মানুষকে আরও সচেতন করার জন্য ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি বা সিইএ সচেত নামের একটা সেফটি হ্যান্ডবুকও প্রকাশ করেছে। সচেত শব্দটার মানেই হল সচেতন থাকা, বৈদ্যুতিক বিপদগুলো সম্পর্কে জানা এবং সতর্ক থাকা। এই স্যাশেট শব্দটার প্রত্যেকটা অক্ষর আসলে এক একটা সেফটি রুল মনে করিয়ে দেয়। যেমন এস দিয়ে সেফটি স্ট্যান্ডার্ডস মেনে চলা, এ দিয়ে পিপির সঠিক ব্যবহার, সি দিয়ে কর্মক্ষেত্রের সমন্বয়, এইচ দিয়ে বিপদ চিহ্নিত করা, ই দিয়ে এমার্জেন্সি প্ল্যান, আর টি দিয়ে কর্মীদের ট্রেনিং। সব মিলিয়ে এটা একটা কমপ্লিট সেফটি গাইডলাইন। শেষ পর্যন্ত লক্ষ্যটা কিন্তু একটাই, সমস্ত সেফটি নিয়মকানুন মেনে চলে একটা বৈদ্যুতিক দুর্ঘটনা মুক্ত ভারত গড়ে তোলা। আমাদের জ্ঞান আর সচেতনতাই পারে এটা সম্ভব করতে। তাহলে একটা সাধারণ সুইচ টেপা থেকে শুরু করে যে বিশাল পাওয়ার গ্রেড পুরো দেশকে চালাচ্ছে, সেই চলতরিতের মূল বিষয়গুলো আমরা জেনে নিলাম। প্রবাহ কি, তার নিয়মকানুন কি, আর ঝুঁকিগুলোই বাকি। এখন ভাবার বিষয় হলো, এই যে জ্ঞান আমরা অর্জন করলাম, এটা শুধু আমাদের সুরক্ষিতই রাখবে না, বরং ভবিষ্যতের জন্য আরও ভালো, আরও নিরাপদ প্রযুক্তি তৈরির ক্ষেত্রেও তো আমাদের পথ দেখাতে পারে, তাই না? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশের এই যে পুরো আধুনিক দুনিয়া, এটা চলছে কিসের জোরে? একটা অদৃশ্য শক্তি, তাই না? দেয়ালের ভেতর দিয়ে যে তার গেছে, বা ধরুন আমাদের হাতে যে ফোনটা, সবকিছুই তো এই শক্তির ওপর ভর করে চলছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই অদৃশ্য হাইওয়েটাকেই চিনব, মানে তড়িৎ প্রবাহের আসল রহস্যটা কি সেটা জানার চেষ্টা করব। তো আমাদের এই সফরটা 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা দেখব এই ইলেকট্রন হাইওয়ে জিনিসটা আসলে কি, তারপর জানব এর কিছু নিয়মকানুন যেগুলো একদম ভাঙা যায় না, এরপর দেখব কিভাবে এই শক্তিটা আমাদের গোটা বিশ্বকে চালাচ্ছে, আর সবশেষে অবশ্যই কিভাবে এই শক্তিশালী বন্ধুকে সাবধানে ব্যবহার করতে হয় সেটাও জেনে নেব। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা সারাদিন বিদ্যুৎ করি, এই জিনিসটা আসলে কি? দেখুন, আমরা তো সারাদিন কত সুইচ অন অফ করি, তাই না? কিন্তু সুইচটা দেওয়ার সাথে সাথেই ওই 1 সেকেন্ডের মধ্যে তারের ভেতরে ঠিক কী এমন হয় যে ফ্যানটা ঘুরতে শুরু করে বা আলোটা জ্বলে ওঠে? কোনো জাদু নাকি? চলুন আজ সেই রহস্যটা একটু ভেঙে দেখা যাক। খুব সহজ করে বললে তড়িৎ প্রবাহ আর কিছুই না, এটা হলো ইলেকট্রন নামের একদম চিঞ্জু কিছু কণার একটা টানা স্রোত, ঠিক যেন একটা নদীর মতো, যেটা একটা নির্দিষ্ট পথ মানে সার্কিটের মধ্যে দিয়ে বয়ে চলে। এই স্লাইডের উদাহরণটা কিন্তু বেশ মজার, তাই না? ভাবুন তো, একটা পাইপ একদম মার্বেলে ভর্তি। এখন আপনি যদি একদিক দিয়ে একটা মার্বেল ঢোকানোর চেষ্টা করেন, কি হবে? ওই মুহূর্তে অন্য দিক দিয়ে আরেকটা মার্বেল কিন্তু বেরিয়ে আসতে বাধ্য, ঠিক কিনা?
বিদ্যুতের প্রবাহও কিন্তু একদম সেরকম। একটা ইলেকট্রন যেই একটু ধাক্কা দেয়, লাইনে থাকা বাকি সবাই একসাথে নড়ে ওঠে। তবে হ্যাঁ, এই ইলেকট্রনের স্রোতটা চালু রাখার জন্য একটা শর্ত আছে, আর সেটা সবচেয়ে জরুরি। পথটা হতে হবে একদম অবিচ্ছিন্ন, মানে কোথাও কাটা বা ভাঙা থাকলে চলবে না, যাকে বলে ইলেকট্রিক্যাল কন্টিনিউটি। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পথটা জোড়া থাকলেই আলোটা জ্বলছে, কিন্তু তারটা যেই একটু কেটে গেল অমনি সব বন্ধ। ঠিক যেমন একটা ভাঙা পাইপ দিয়ে আর জল এগোতে পারে না। বেশ, ইলেকট্রন কিভাবে চলে তা তো বুঝলাম। এখন চলুন এই চলার পথের কিছু নিয়মকানুন জেনে নিই। আর এই নিয়মগুলো কিন্তু ট্রাফিক আইনের মতোই কঠিন, মানে এগুলো ভাঙার কোনো উপায় নেই। সব সার্কিটকে এটা মেনে চলতেই হয়। প্রথম নিয়মটা তো একদম সোজা, অনেকটা প্রকৃতির নিয়মের মতো। যে কোনো একটা জাংশন বা সংযোগস্থলে যতটা কারেন্ট ঢুকবে ঠিক ততটাই কারেন্ট সেখান থেকে বেরিয়ে যাবে। একদম চুলচেরা হিসাব, এক বিন্দু এদিক ওদিক হবে না। ফিজিক্সের ভাষায় এই নিয়মটাকেই বলা হয় কিরকফের কারেন্ট সূত্র বা ওনার প্রথম সূত্র। মানে কোনো একটা পয়েন্টে আসা আর বেরিয়ে যাওয়া কারেন্টের যদি বীজগাণিতিক যোগফল করা হয়, তাহলে ফলটা সবসময় শূন্য হবে। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই যে মাঝখানের জাংশনটা, এখানে দেখুন I2 আর I3 কারেন্ট ঢুকছে, আর I1 আর I4 কারেন্ট বেরিয়ে যাচ্ছে। সূত্রটা কি বলছে? যা ঢুকছে তাই বেরোচ্ছে, মানে I2 আর I3কে যোগ করলে যা হবে, I1 আর I4কে যোগ করলেও ঠিক তাই হবে সবসময়। আচ্ছা, এটা তো গেল কারেন্টের হিসাব। এবার আসি দ্বিতীয় সূত্রে, যেটা কিরখফের ভোল্টেজ সূত্র নামে পরিচিত। এই নিয়মটা হল শক্তির ভারসাম্যের নিয়ম। খুব সহজ করে বললে, একটা পুরো বন্ধ সার্কিটে যতটা শক্তি দেওয়া হচ্ছে ঠিক ততটাই শক্তি খরচ হচ্ছে, তাই মোট হিসাবটা সবসময় শূন্য। এই ডায়াগ্রামটা দেখুন, এখানে ব্যাটারিটা হলো শক্তির উৎস, ও শক্তি যোগাচ্ছে, আর সার্কিটের বাকি জিনিসগুলো যেমন ধরুন রোধক বা বাল্ব, সেগুলো শক্তি ব্যবহার করছে, মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো এই পুরো চক্করটায় ব্যাটারি যতটা ভোল্টেজ দিচ্ছে, বাকিরা ঠিক ততটা ভোল্টেজই ব্যবহার করছে। এই জন্যই মোট যোগফলটা শূন্য। প্রকৃতির কি দারুণ একটা নিখুঁত ব্যালেন্স, তাই না? তো আমরা দুটো জরুরি সূত্র জেনে গেলাম, কিন্তু প্রশ্ন হলো এই সাধারণ সূত্রগুলো বাস্তবে এত বড় আকারে, মানে আমাদের বাড়ি থেকে শুরু করে গোটা পৃথিবীকে শক্তি দেওয়ার কাজে কিভাবে লাগে? চলুন এবার সেই গল্পটা শোনা যাক। দেখুন, পাওয়ার স্টেশন থেকে আমাদের বাড়ি পর্যন্ত বিদ্যুৎ আনার পথে সবচেয়ে বড় ভিলেন হল পাওয়ার লস, মানে শক্তির অপচয়। আর এই ভিলেনের আসল পরিচয়টা লুকিয়ে আছে এই ছোট্ট একটা ফর্মুলায়, P = I²R। এখানে সবচেয়ে ভয়ের জিনিস কোনটা জানেন? ওই যে আইয়ের মাথায় বসে থাকা স্কোয়ারটা। এর মানে হলো কারেন্ট যদি একটুখানি, মানে ধরুন দ্বিগুণ বাড়ে, তাহলে তাপের জন্য যে শক্তি নষ্ট হয় সেটা বেড়ে যাবে 4 গুণ। কি সাংঘাতিক ব্যাপার! তাহলে এর থেকে বাঁচার উপায় কি? উপায় আছে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ধাপে ধাপে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। যেহেতু পাওয়ার লসটা কারেন্টের বর্গের ওপর নির্ভর করে, তাই আমাদের আসল টার্গেট হলো কারেন্টটাকে কমানো। আর সেটা কিভাবে করা হয়? ভোল্টেজ বাড়িয়ে। ভোল্টেজ যদি দ্বিগুণ করা হয়, কারেন্ট হয়ে যায় অর্ধেক, আর কারেন্ট অর্ধেক হওয়ার মানে পাওয়ার লস কমে যায় 4 ভাগের 1 ভাগ। এটাই হলো আসল খেলাটা। আর ঠিক এই কারণেই পাওয়ার স্টেশন থেকে আমাদের শহর পর্যন্ত যে বিদ্যুৎ আনা হয়, সেটা লক্ষ লক্ষ ভোল্টে আনা হয়। এর ফলে শক্তির অপচয়টা অনেক কমে যায়, আর অনেক কম খরচে বহুদূর পর্যন্ত বিদ্যুৎ পাঠানো সম্ভব হয়। তো বিদ্যুৎ আমাদের জীবনে কতটা জরুরি সেটা তো আমরা দেখলাম, কিন্তু মনে রাখতে হবে, বিদ্যুৎ যেমন আমাদের পরম বন্ধু, ঠিকমতো ব্যবহার না করলে তেমনই বিপজ্জনকও হতে পারে। তাই ফিজিক্সের নিয়মগুলোর পাশাপাশি আমাদের নিজেদের সুরক্ষার জন্য তৈরি করা কিছু নিয়মও মেনে চলাটা ভীষণ জরুরি। শুধু মুখের কথা নয়, এই পরিসংখ্যানটা একবার দেখুন। আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ আর পশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এই সংখ্যাগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বৈদ্যুতিক সুরক্ষা নিয়ে কোনো রকম ছেলেখেলা করা চলবে না। এই ছবিটা দেখুন, এটা একটা খুব কমন কিন্তু মারাত্মক ভুলের উদাহরণ। হাই ভোল্টেজ তারের একদম গা ঘেঁষে বা ঠিক নিচে বাড়ি তৈরি করা। এর মানে হল বিপদকে নিজে থেকে ডেকে আনা। এটা সুরক্ষার নিয়মকানুনকে সরাসরি অমান্য করা। তাহলে সমাধানটা কি? খুব সহজ, আইন মেনে চলা। এই যে টেবিলটা দেখছেন, এখানে সরকার থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে কোন ভোল্টেজের লাইন থেকে ন্যূনতম কতটা দূরত্ব বজায় রাখতে হবে। এই নিয়মটা জানা এবং সেটা মেনে চলা আমাদের সবার দায়িত্ব। তাহলেই আগের স্লাইডের মতো ভয়ঙ্কর পরিস্থিতি এড়ানো সম্ভব। শুধু নিরাপদ দূরত্বই নয়, আরও কিছু জীবন রক্ষাকারী ব্যবস্থা আছে। যেমন ধরুন ঠিকঠাক আর্থিং করা। এটা অতিরিক্ত কারেন্টকে সোজা মাটিতে পাঠিয়ে দিয়ে আমাদের বাঁচায়।
আবার বিদ্যুতের কাজ করার সময় পিপিই মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরাটা মাস্ট। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথা, বিদ্যুতের যে কোনো কাজ সবসময় একজন লাইসেন্সপ্রাপ্ত এক্সপার্টকে দিয়ে করানো উচিত। তবে এত সব নিয়মকানুনের পরেও সবচেয়ে বড় জিনিসটা হলো সচেতনতা। ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি বা সিইএ এর মতো সংস্থাগুলো কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই সচেত হ্যান্ডবুকের মতো অনেক উদ্যোগ নেয়। কারণ দিনের শেষে জ্ঞান আর সচেতনতাই কিন্তু দুর্ঘটনা রোখার সবচেয়ে বড় অস্ত্র। একটা কথা তো সত্যি, বিদ্যুৎ ছাড়া আজকের দুনিয়া একদিনও চলতে পারবে না। এই অদৃশ্য শক্তিটা আমাদের জীবনকে যে কতটা সহজ করে দিয়েছে তা বলে শেষ করা যাবে না। কিন্তু প্রশ্নটা হলো, এই অপরিহার্য শক্তিকে আমরা কি তার প্রাপ্য সম্মানটা দিচ্ছি? এর ব্যবহারের সময় কি আমরা যথেষ্ট সতর্ক থাকছি? এই প্রশ্নটা আমাদের সবার জন্য রইল, একটু ভাবার জন্য। বিদ্যুৎ এক অদৃশ্য শক্তি, তাই না? কিন্তু এটাই কিন্তু আমাদের পুরো পৃথিবীকে চালাচ্ছে। আমাদের চারপাশের প্রায় সবকিছুই তো এর উপর নির্ভর করে চলে। চলুন আজ এই অসাধারণ শক্তির রহস্যটা একটু কাছ থেকে দেখা যাক। আমরা তো দিনে কতবার যে সুইচ অন বা অফ করি তার কোনো হিসেব নেই, কিন্তু কখনো কি মনে হয়েছে যে এর পেছনে আসলে কি ঘটে? ওই যে আলোটা জ্বলে ওঠে বা পাখাটা ঘুরতে শুরু করে, তার পেছনে বিজ্ঞানের যে একটা বিশাল জগৎ কাজ করছে, আজ আমরা সেটারই গভীরে যাব। তো সব কিছু ঠিকঠাক বুঝতে গেলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। বিদ্যুতের এই যে অদৃশ্য প্রবাহের কথা আমরা বলছি, সেটা আসলে কি? চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। খুব সহজ করে বললে, তড়িৎ প্রবাহ হল কোটি কোটি ক্ষুদে কণা, মানে ইলেকট্রনের একটা সুশৃঙ্খল লাইন বা মিছিল। ভাবুন তো, যেন লক্ষ লক্ষ সৈন্য একসাথে মার্চ করে এগিয়ে চলেছে। যখন এই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট পথে একসাথে চলতে শুরু করে, ঠিক তখনই আমরা বিদ্যুৎ পাই। এখানে মূল শব্দটা হলো প্রবাহ, মানে একটা ফ্লো। ব্যাপারটা অনেকটা জলের পাইপের মতো। ভেবে দেখুন তো, একটা জলের পাইপ যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয়, তাহলে জল কি আর এগোতে পারবে? পারবে না। বিদ্যুতের ক্ষেত্রেও ঠিক তাই হয়। ইলেকট্রনদের চলার জন্য একটা সম্পূর্ণ অবিচ্ছিন্ন পথ দরকার। এই পথটা যেই মুহূর্তে ভেঙে যায়, তখনই প্রবাহ বন্ধ হয়ে যায়। আমরা যেটাকে বলি সার্কিট ব্রেক। ইলেকট্রনের এই যে ফ্লো, এটা কিন্তু যা খুশিভাবে হয় না। এটা ফিজিক্সের কিছু বেশ কড়া নিয়ম মেনে চলে। চলুন এবার সেই নিয়মগুলোর দিকে একটু নজর দেয়া যায়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই শক্তি যতই পাওয়ারফুল হোক না কেন, এটার নির্দিষ্ট কিছু আইনের অধীনে চলে। আর এই আইনগুলোই আমাদের বিদ্যুৎকে ঠিকঠাকভাবে আর নিরাপদে ব্যবহার করতে সাহায্য করে। বিদ্যুৎ দুনিয়ায় দুটো খুব গুরুত্বপূর্ণ নিয়ম দিয়েছিলেন ১৯ শতকের জার্মান বিজ্ঞানী গুস্টাভ কির্শফ। বাদিকের ছবিটাতে দেখুন, ওনার প্রথম সূত্র বলছে একটা জাংশন বা সংযোগস্থলে ঠিক যতটা কারেন্ট আসে ঠিক ততটাই বেরিয়ে যায়, মানে কিছুই নষ্ট হয় না। আর ডান দিকের ছবিটাতে দ্বিতীয় সূত্র বলছে একটা সম্পূর্ণ সার্কিটে শক্তির মোট যোগফল সবসময় শূন্য থাকে, মানে ব্যাটারি যতটা শক্তি দেয়, সার্কিটের বাল্ব বা অন্য জিনিসগুলো ঠিক ততটাই শক্তি খরচ করে। এই উক্তিটাই হল কির্চফের প্রথম সূত্রের মূল কথা। মানে এনার্জি বা চার্জ কোথাও হারিয়ে যায় না, শুধু এক পথ থেকে অন্য পথে ভাগ হয়ে যায়। একটা রাস্তার মোড়ের কথা ভাবুন, যতগুলো গাড়ি একদিকে ঢোকে, সব মিলিয়ে ঠিক ততগুলোই তো অন্য দিক দিয়ে বেরিয়ে যায়, তাই না? ব্যাপারটা ঠিক সেরকমই। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার বাস্তবে ফিরে আসি আর দেখি কিভাবে এই বিদ্যুৎ আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় আর কেন এটা এত কাজের। আমাদের বাড়িতে যে কারেন্টটা আসে সেটা হলো এসি বা অল্টারনেটিং কারেন্ট। ডিসি কারেন্টের মতো এটা শুধু একদিকে চলে না, বরং সেকেন্ডে বহুবার নিজের দিক বদলায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা এসি কেন ব্যবহার করি? এর পেছনের কারণটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কারেন্ট বা ভোল্টেজ কিভাবে শূন্য থেকে বেড়ে একদম টপে পৌঁছাচ্ছে, আবার শূন্যে নেমে আসছে, আর তারপর উল্টো দিকেও ঠিক একই জিনিস করছে। এই যে অনবরত ওঠানামা, এটাই হলো এসির আসল চরিত্র। পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের বাড়ি পর্যন্ত বিদ্যুতের এই লম্বা সফরটা একবার কল্পনা করুন তো। বিদ্যুৎ তৈরি করার পর ট্রান্সফরমারের সাহায্যে এর ভোল্টেজ কয়েক লক্ষ গুণ বাড়িয়ে দেওয়া হয়। এতে হয় কি, লম্বা দূরত্বে পাঠানোর সময় শক্তির অপচয় অনেক কমে যায়।
তারপর সেই হাই ভোল্টেজ কারেন্ট আমাদের এলাকার সাবস্টেশনে এসে পৌঁছায়, যেখানে ভোল্টেজ আবার কমিয়ে আমাদের ব্যবহারের জন্য নিরাপদ 220 ভোল্টে নামিয়ে আনা হয়। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ভোল্টেজ যত হাই, এনার্জি লস তত কম, আর ট্রান্সফরমারের মাধ্যমে এসি ভোল্টেজ খুব সহজেই বাড়ানো বা কমানো যায়, যেটা ডিসির ক্ষেত্রে বেশ কঠিন ছিল। ঠিক এই কারণে টেসলা আর ওয়েস্টহাউসের এসি সিস্টেম এডিসনের ডিসি সিস্টেমের থেকে সেই বিখ্যাত কারেন্টের যুদ্ধে জিতে গিয়েছিল। আমরা তো বিদ্যুৎকে কন্ট্রোল করতে শিখেছি, কিন্তু একে নিরাপদে ব্যবহার করাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলুন দেখি আমরা সেটা কিভাবে করি। এই সংখ্যাগুলো কিন্তু শুধু ডেটা নয়, এগুলো এক একটা মর্মান্তিক সত্যি। ভারতে প্রতি বছর হাজার হাজার মানুষ শুধুমাত্র বৈদ্যুতিক দুর্ঘটনায় প্রাণ হারান। এই তথ্যগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে ইলেকট্রিক্যাল সেফটি রুলস মেনে চলাটা কতটা জরুরি। যে কোনো ইলেকট্রিক্যাল কাজ শুরু করার আগে এই 5টা স্টেপ কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হয়। প্রথমত, পাওয়ারের সব সোর্স বন্ধ করতে হবে। তারপর লক করে নিশ্চিত করতে হবে যেটা ভুল করে কেউ চালু না করে দেয়। এরপর ভোল্টেজ ডিটেক্টর দিয়ে চেক করতে হবে, সব ফেজকে আর্থিং করতে হবে, আর সব শেষে কাজের জায়গাটাকে সুরক্ষিত করতে হবে। এখনকার দিনে সেফটি সিস্টেমগুলো কিন্তু অনেক অ্যাডভান্সড। যেমন বাড়িতে RCD বা রেসিডুয়াল কারেন্ট ডিভাইস ব্যবহার করলে সেটা বৈদ্যুতিক শকের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। একইভাবে উঁচু বিল্ডিংয়ে এখন FRLS মানে ফায়ার রিটার্ডেন্ট লো স্মোক কেবল ব্যবহার করা হয়, যা আগুন লাগার বিপদ থেকে রক্ষা করে। টেকনোলজি যত এগোচ্ছে, সেফটির নিয়মকানুনও ততটাই উন্নত হচ্ছে। এই যেমন সোলার প্যানেল বসানোর কথাই ধরুন, এখানে কর্মীদের নিরাপদে চলাফেরা করার জন্য বিশেষ ওয়াকওয়ে আর রেলিং থাকাটা বাধ্যতামূলক। আবার ধরুন উইন্ড টারবাইনের কথা, ওখানে তো অনেক উঁচুতে কাজ করতে হয়, তাই পতনের ঝুঁকিও মারাত্মক। সেই কারণে কর্মীদের জন্য ফুল বডি সেফটি হার্নেস ব্যবহার করাটাও অপরিহার্য। এমনকি আমাদের রোজকার জীবনে যে নতুন টেকনোলজি আসছে, যেমন ধরুন ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন, সেখানেও বিশেষ সেফটি সিস্টেম থাকে। যদি আর্থিং কানেকশনে কোনো সমস্যা হয়, তাহলে সিস্টেমটা নিজে থেকেই পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়। এই ছবিটা দেখুন, খুব সহজ একটা জিনিস কিন্তু ভীষণ জরুরি। বাঁ দিকের ছবিটার মতো খোলা টার্মিনাল বক্স মানেই কিন্তু মারাত্মক বিপদ। সবসময় ডান দিকের ছবিটার মতো করে এটাকে ঠিকঠাকভাবে বন্ধ আর সুরক্ষিত রাখতে হবে। এইটুকু সতর্কতা একটা জীবন বাঁচাতে পারে। বিদ্যুৎকে ব্যবহার করে আমরা আমাদের পৃথিবীকে বদলে ফেলেছি, সভ্যতাকে এগিয়ে নিয়েছি, কিন্তু এই অদৃশ্য শক্তির ক্ষমতাকে সম্মান করা আর এর ব্যবহারে সবসময় সতর্ক থাকা, এটা আমাদের সবার দায়িত্ব। প্রশ্নটা হলো, এই অসাধারণ শক্তিকে আমরা কি তার প্রাপ্য সম্মানটুকু দিচ্ছি? একটু ভেবে দেখবেন।